নাসিগ্রাম বালিকা বিদ্যালয় তার প্রধান শিক্ষিকা এখানে উপস্থিত রয়েছেন, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। নাসিগ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রমের সমস্ত সদস্যদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং মহামায়ার অংশভূতা যে তোমরা সামনে উপস্থিত রয়েছ তাদের প্রত্যেককে আমার অকৃত্রিম স্নেহ জ্ঞাপন করছি। মহারাজজির কথার রেস ধরেই আমরা বলতে পারি যে আমরা কি করব না, নিঃস্বার্থপর হব। স্বামী বিবেকানন্দ বলছেন আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই হচ্ছে ভগবান। ভগবান বলে আলাদা আর অন্য কিছু নেই। আমরা যদি নিজেরা নিঃস্বার্থপর হয়ে উঠতে পারি, আমাদের মধ্যে যে দৈবী গুণের কথা মহারাজজি শোনালেন, সেই দৈবী গুণের যদি আমরা বিকশিত করতে পারি নিজেদের মধ্যে, তাহলে আমরাই সেই দেবী হয়ে উঠতে পারবো, দেবতা হয়ে উঠতে পারবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে তিনটি শব্দ ব্যবহৃত করতে চাই, একটি হচ্ছে প্রকৃতি, একটি বিকৃতি এবং একটি সংস্কৃতি। কি কি বললাম? তিনটে শব্দ, প্রকৃতি, বিকৃতি, সংস্কৃতি। প্রকৃতি কি না, আমরা মানুষ, আমাদের খিদে পেলে খেতে হয়, তৃষ্ণা পেলে জল পান করি, এটি হচ্ছে আমাদের স্বাভাবিক প্রকৃতি। বিকৃতি কি? বিকৃতি হচ্ছে আমরা যখন অপরের কাছ থেকে খাবার কেড়ে খাই, তাই না? যদি কেউ আমাদের ওদিকে শহরাঞ্চলে কারোর যদি ভালো টিফিন কেউ নিয়ে যায়, টিফিন বক্স খোলার পরেই আমফানিয়াস কত জোরে প্রবাহিত হয়েছে, তার থেকে অধিক বেশি ঝড় প্রবাহিত হয়ে যায় আমাদের টিফিন বক্সের মধ্যে দিয়ে। তো সেই জন্য আমরা এটা বিকৃতিটা খুব ভালো বুঝি। তাহলে প্রকৃতি বুঝলাম, বিকৃতি বুঝলাম, তাহলে সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে এইটি, যখন আমার কাছে রয়েছে যা, আমি অপরকে দিয়ে সেটি খাচ্ছি। বুঝতে পারলাম যে আমার কাছে যদি দুটি লজেন্স থাকে, তাহলে অবশ্যই একটি আমি অপরকে দেব। এই ভাবনা যদি ছোট বয়স থেকে হয়, তাহলে দেখা যাবে যে যখন আমি অপরের সঙ্গে শেয়ার করছি, অপরকে দিচ্ছি, অপরের মধ্যে আমি আনন্দ খুঁজে পাচ্ছি, তখনই একমাত্র আমরা শান্তির অধিকারিণী হতে পারবো। আমরা এতক্ষণ ধরে শুনলাম, মহারাজ বললেন যে আমরা সকলে শান্তি পেতে চাই। তো তাহলে শান্তি যদি পেতে চাই, তাহলে কি করতে হবে? আমার কাছে যা রয়েছে সেটা অবশ্যই অপরের মধ্যে ভাগ করে নিতে হবে। আমরা আনন্দ ভাগ করলে বাড়ে না আনন্দ ভাগ করলে কমে? বাড়ে। আর দুঃখ ভাগ করলে কি হয়? দুঃখ ভাগ করলে কমে যায়। তাহলে হ্যাপিনেস শেয়ার, হ্যাপিনেস ডাবল, সরো শেয়ার, সরো হাফ। যখন আমরা দুঃখ ভাগ করে নিই, তখন আমাদের দুঃখটা কমে যায়। আর আনন্দ যদি আমরা ভাগ করে নিই, তাহলে আমাদের আনন্দটা বেড়ে যায়। তাহলে এখন থেকে আমরা কোনটা ভাগ করে নিতে শিখবো? আনন্দটা। তাহলে আমাদের যদি যাতে আনন্দ পাই, সেটা ভালো খাবার খেলে হতে পারে, ভালো জামা পেলে হতে পারে, ভালো সাজের জিনিস পেলে হতে পারে, সেই আনন্দটা কি করব? সকলের সাথে ভাগ করে নেব। মনে থাকবে? ঠিক আছে? তো এইটি আমরা শিখলাম। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যত বেশি পরিমাণে নিঃস্বার্থপর হতে পারবো। স্বামী বিবেকানন্দ বলছেন যে এই নারীদের মধ্যে, অর্থাৎ তোমাদের মধ্যে ভালোবাসার প্রকাশ অনেক বেশি। তোমরা একটু আগেই মহারাজজির প্রশ্নের উত্তর দিলে যে আমরা ভালোবাসার প্রকাশ বাড়িতে সব থেকে বেশি পাই কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। তাহলে মা পুরুষ না নারী? নারী। তাহলে তোমাদের মধ্যে সেই ভালোবাসার প্রকাশ অনেক গুণ বেশি। সেই স্বামী বিবেকানন্দ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাভ, ভালোবাসার সংজ্ঞা বোঝাতে গিয়ে বলছেন, পথ চলতে গিয়ে একজন নারী সে কি করে? রাস্তায় কুকুর দেখলে ভয় পায়। পাও না? কুকুর দেখলে আমরা ভয় পাই। বলছে পথ চলতে একজন নারী রাস্তায় কুকুর দেখলে ভয় পায়। সেই নারী যখন তার নিজ সন্তানকে বাঘের মুখে পড়তে দেখে, তখন নিজের জীবন বিপন্ন রেখে তার সন্তানকে রক্ষা করবার জন্য বাঘের মুখে ঝাঁপ দিতেও পিছে পা হয় না। এই হচ্ছে নারীর ভালোবাসা, এই হচ্ছে মায়ের ভালোবাসা। আমি বলছি না, স্বামী বিবেকানন্দ বলছেন। স্বামী বিবেকানন্দ এইটি বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের এই নারী শরীরের মধ্যে ভালোবাসার প্রকাশ অনেক গুণ বেশি।
সেই জন্য আমরা ওই ভালোবাসার অভ্যাস করতে পারি, যে ভালোবাসা অপরের মধ্যে বিতরণ করে অপরকে আনন্দ প্রদান করবে। অপরকে আনন্দ প্রদান করলে কি হবে না, নিজেও আনন্দিত হব। মহারাজ বললেন আজকে যে যাওয়ার সঙ্গে এইখান দিয়ে যখন যাচ্ছিলেন তখন মহারাজ একটা কথা বলে গেলেন। কি বললেন? আমরা কি শিখলাম, কি প্র্যাকটিস করবো? কারোর কাছে হাত পাতবো না। দেখো সারদা মা বলে গেছেন, একটি উপদেশ দিয়েছেন, বলছেন যে দেখো বাবা, কারুর কাছে চিত হাত করবে না, সব সময় উবু হাত করে রাখতে হয়। উবু হাত করার অর্থ কি না, অপরকে আমরা দিচ্ছি কিন্তু কারোর কাছে চিত হাত করবে না। এই যে তোমাদের একটু পরেই একটি বই দেওয়া হবে সকলকে, সেই বইটির নাম হচ্ছে ভারতের নিবেদিতা। সেই ভারতের নিবেদিতা যখন স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে নিয়ে এলেন ভারতবর্ষে কাজ করবার জন্য, সেই সিস্টার নিবেদিতার স্কুল, কলকাতায় তোমরা নাম শুনেছো তো, যে নিবেদিতা স্কুল আছে, সেই নিবেদিতা স্কুলে একজন ভিখারিনী এসেছেন। ভিখারিনী এসে হাত পেতে দাঁড়িয়েছেন সিস্টার নিবেদিতার কাছে। সিস্টার নিবেদিতা তখন মিস ম্যাকলাউড, স্বামীজিরই আরেক শিষ্যার সঙ্গে গল্প করছিলেন। তো গল্প করবার সময় যেই এসে ভিখারিনী মা দাঁড়িয়েছেন হাতটি পেতে, তখন সিস্টার নিবেদিতা বললেন যে দেখো ওখানে ঝাঁটা পড়ে রয়েছে, ওই ঝাঁটাটা দিয়ে তুমি সারা স্কুলটা ঝাঁট দিয়ে এসো। সেই ভিখারিনী মা আর কি করেন, তিনি ওই ঝাঁটাটা নিয়ে না সারা স্কুল ঝাঁট দিয়ে এলেন। আসবার পরে ভিখারিনী মাকে নিবেদিতা 2টি পয়সা দিলেন। মিস ম্যাকলাউড দেখে অবাক হয়ে গেলেন। মিস ম্যাকলাউড বলছেন যে এই আবার তোমার কেমন আচরণ, যে তুমি ওই 2টো পয়সা চাইলো আর তাকে দিয়ে তুমি গোটা স্কুলটা ঝাড় দেওয়া করালে। তখন নিবেদিতা বলছেন যে মা আমাকে শিখিয়েছেন জানো, যে কখনো কেউ যেন কারোর কাছে চিত হাত না করে। চিত হাত করা মানে কি, অপরের কাছে সাহায্য চাওয়া মানে কি না, নিজের আত্মসম্মানটা বিসর্জন দিয়ে দেওয়া। সেই জন্য ও যাতে নিজের আত্মসম্মান বিসর্জন না দেয়, ও যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই জন্য ওকে শিখিয়ে দেওয়া হলো যে তুমি ওই কাজটি করে এসো, তার বিনিময়ে তোমাকে 2টি পয়সা দেওয়া হবে। আত্মসম্মান বিসর্জন দিলে চলবে না, এটি আমাদের বারবার করে মনে রাখতে হবে। তো সেই জন্য এই যে আমরা ঠাকুর মা স্বামীজির কাছে, বিশেষ করে স্বামীজির কাছে এইগুলি শিখতে চেষ্টা করব। আজকে আমার আলোচনার বিষয়টা বেঁধে দেওয়া হয়েছিল যে স্বামী বিবেকানন্দকে আমরা জানবো কেন। বিবেকানন্দকে জানবো এই কারণেই যাতে আমরা সৎ চরিত্রের অধিকারিণী হতে পারবো। আমরা যারা এই ঘরে বসে রয়েছি, তোমরা যারা বসে রয়েছো, তারা সকলেই যেহেতু বোনেরা, সেই জন্য আমরা যাতে সেই সৎ চরিত্রের অধিকারিণী হতে পারি। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যখন বিদ্যাসাগর মহাশয় 26টি বালিকা বিদ্যালয় তৈরি করলেন, তখন তিনি খুশি হলেন, কিন্তু পাশ্চাত্য ধাঁচের অনুকরণে তিনি শিক্ষা চাইনি। স্বামী বিবেকানন্দ বলছেন আমি নারী শিক্ষার প্রসার চাই, কিন্তু পবিত্রতাকে বিসর্জন দিয়ে নয়। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন পবিত্রতাকে বিসর্জন দিয়ে না ফেলি। পবিত্রতা বজায় রেখে যদি আমরা এইরূপ ভাবে শিক্ষিত হতে পারি, সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা স্বমহিমায় সকলের কাছে সমাদৃত হব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গত 4 তারিখে, আজকে 8 তারিখ, 4 দিন আগে আমি একটি স্কুলে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম। তোমরা জানো যে 4 তারিখ হচ্ছে স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ দিবস। তো সেই দিন বিবেকানন্দের একটি মূর্তি প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম হুগলি ডিস্ট্রিক্টে। সেই হুগলি ডিস্ট্রিক্টের ডিএম এসেছিলেন। তো ডিএম তিনি একজন ভদ্র মহিলা, ঠিক আছে। তিনি এলেন, এত মার্জিত ভাষায় তিনি ওখানে স্টুডেন্টদের বক্তব্য রাখলেন, দেখে অভিভূত হয়ে গেলাম। এই যে আজকে তোমরা এই ঘরে বসে রয়েছো, এই তোমাদের মধ্যে থেকেই ঠিক সেইরূপ উচ্চ পদাধিকারী কেউ না কেউ এখান থেকেই তৈরি হবে, এটা আমি আশা রাখি এবং আশাবাদী। কিছু বছর আগে এই যে মহারাজজি বললেন না যে আমরা কারোর কাছে হাত পাতবো না। হাত পাতবো না কখন? যখন আমরা নিজেরা নিজেদেরকে শিক্ষিত করে তুলবো, তাই তো? কিছু বছর আগে একটি তোমাদের মতনই ছাত্রী আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখেছিল। সেই ছাত্রীটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারপরে লিখছে
আমার এখন ওই চিঠিটা খুব সযত্নে ফাইল করা রয়েছে। আমি এটা সব জায়গায় গিয়ে এরকম বালিকা বিদ্যালয়তে গেলে শোনাই, তোমাদেরকেও শোনাচ্ছি। সেই গ্রামের একজন ছাত্রী লিখছে যে মহারাজ, আমি খুব গরিব পরিবারে একজন ছাত্রী, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমার বাড়িতে মা নেই, বাবা আছে, বাবা রিক্সা চালায়, রোজ রাতে মদ খেয়ে এসে আমাকে পিটায়। আমি একদম ওর ভাষাতেই বলছি, রোজ রাতে আমার বাবা মদ খেয়ে এসে আমাকে পিটায়, আমায় আর পড়াশোনা করতে দিচ্ছে না, আমার বিয়ে দিয়ে দিতে চাইছে, কিন্তু মহারাজ আমি পড়াশোনা করতে চাই, বিয়ে করতে চাই না, আপনি যদি আমাকে পড়াশোনার ব্যবস্থা করে দেন তাহলে আমি কলেজে ভর্তি হয়ে আমি পড়াশোনা করতে পারি। এই অবধি যদি লিখতো, এরকম চিঠি প্রচুর আসে। তারপরে কেন চিঠিটা ফাইল করেছি সেটা বলি। তার নিচে প্যারাগ্রাফ চেঞ্জ করে সেই ছাত্রী লিখছে যে মহারাজ, আমি যদি শিক্ষিত হতে পারি, তাহলে যদি আমি প্রতিষ্ঠিত হই, তাহলে এইরূপ কোনো না কোনো ছাত্রীকে আমি সাহায্য করতে তৎপর থাকবো। এইটির জন্য আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপরে কলেজে যোগাযোগ করে দিলাম, যে সাবজেক্ট নিয়ে পড়বে তার এইচওডিকে বলে দিলাম, তারা একেবারে সুন্দর করে মেয়েটির গ্র্যাজুয়েশন হয়ে গেল। 3 বছর বাদে সেই কলেজের এইচওডি আমাকে ফোন করে বলছেন যে মহারাজ, মেয়েটি এখন মাস্টার্স করতে চাইছে, আমি তাকে মাস্টার্সও পড়াবো। বিয়ে করতে চাইছে না, শিক্ষিত হতে চাইছে। একজন গ্রামের মেয়ে, যার দিনে দুবেলা ভালো মতো খাবার জোটে না, বাবা রিক্সা চালায়, আর ওই রকম একটা পরিবেশ। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারছি যে এখনকার দিনটা বদলে যাচ্ছে। আমরা প্রত্যেকে শিক্ষিত হতে চাইছি, শিক্ষিত হতে চাই, আমরা কেউ পিছিয়ে থাকতে চাই না। এইটি আমাদের কিন্তু ভালো করে আজকে মাথায় ঢুকিয়ে নিয়ে এখান থেকে যেতে হবে যে আমরা যেন তেন প্রকারেণ, আমরা হয়তো গরিব হতে পারি, আমাদের হয়তো সেই অর্থ সামাজিক অবস্থা খারাপ হতে পারে, কিন্তু আমরা কোনো কিছুতে যেন ভেঙে না পড়ি, কোনো কিছু যেন আমার অন্তরায় হয়ে না দাঁড়ায়, আমি যেন আমার লক্ষ্যে দৃঢ়ভাবে অবস্থান করতে পারি। পারবো তো? চোর নেই? হ্যাঁ, এইটা সংকল্প নেওয়া উচিত। এইরকম পবিত্র একটি স্থান যেখানে ঠাকুর মা স্বামীজির আশ্রম, এইখানেই আমরা আজকে সংকল্প নেব যে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে যেন আমরা দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত থাকতে পারি। যাই হোক, বেশিক্ষণ আর দীর্ঘায়িত করবো না, তোমাদের বেশি ভালো লাগছে না আমার যা মনে হচ্ছে মুখ চোখ দেখে। একটা গল্প বললে ভালো লাগবে কি? একটা গল্প বলি। যে আমাদের বলা হচ্ছে যে এই যা কিছু আলোচনা হচ্ছে, শুধু আলোচনা না, এই যে তোমরা রাস্তাঘাটে সাইকেল চালাচ্ছ, রাস্তাঘাটে চলছো, ফিরছো, পড়তে যাচ্ছ, কোচিংয়ে, স্কুল যাচ্ছ, এই সব কিছুর মধ্যে দিয়ে শিক্ষা লাভ করছো। কি বললাম? শিক্ষা লাভ করছো। নিবেদিতার স্কুলের একজন ছাত্রী অনতি দূরে সারদা মায়ের বাড়ি, যেটা কলকাতার বাগবাজারে মায়ের বাড়ি নামে পরিচিত, সেই মায়ের বাড়িতে সেই সিস্টার নিবেদিতার স্কুল, যে নিবেদিতার স্কুল নামে খ্যাত, সেই স্কুল থেকে একজন ছাত্রী মায়ের কাছে এসেছেন প্রণাম করতে। মা তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, তুমি যে রাস্তা দিয়ে এলে, সেই রাস্তা দিয়ে আসবার সময় কি কি দেখলে বলো তো? এইবার সে তো সেই একবার মাথা চুলকায়, একবার গালে হাত দেয়, কিছুই বলতে পারে না। তখন মা তাকে বললেন, দেখো মেয়ে, তুমি যখন রাস্তা দিয়ে চলবে তখন চোখটা কানটা খোলা রাখবে আর মুখটা বন্ধ রাখবে। চোখ কান যদি আমরা খোলা রাখি তাহলে আমরা কি করব? শুধু শিখতে পারবো। আর এই যে মহারাজজি বলবার আগে বা মহারাজ চলে যাওয়ার পরে যে এত কথা বলছিলে, এই কথা বলাটা যদি কমাতে পারো, একটা ইংরেজিতে কথা আছে, বলো দেখি, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। বাংলার নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই, স্পিচ মানে কথা বলা। তাহলে কথা বলাটা যদি রূপোর সঙ্গে তুলনা করা হয় তাহলে সাইলেন্স ইজ গোল্ড, নিস্তব্ধতা বা চুপ করে থাকাটা সোনার মতো বেশি মূল্যবান। স্বামী বিবেকানন্দ রাজযোগে বলছে, বাজে বকার থেকে চুপ করে থাকা ভালো। সেই জন্য দেখো, ভগবান সৃষ্টির আদিতে আমাদের তৈরি করেছেন এইটি দিয়ে। চোখ করেছে কটি? দেখবার জন্য চোখ দিয়েছেন দুটি। শুনবার জন্য কান দিয়েছেন
বলবার জন্য মুখ দিয়েছেন। তাহলে ভগবান সেই সৃষ্টির আগে থেকে বলছেন যে দেখবে বেশি, শুনবে বেশি, বলবে বলবে কম। বুঝতে পেরেছ? তাহলে যখন বলার সুযোগ আসবে তখন তোমরা বলবে, কিন্তু অযথা এদিক ওদিক বললে মুশকিল হবে। সেই জন্য কি করব, যদি আমাদের শিখতে হয় তাহলে চোখ এবং কান এই দুটিকে আমাদের খোলা রাখতেই হবে। একটা গল্প বলি। হ্যাঁ, এই যে জ্ঞান আমরা অর্জন করতে চাই, এই জ্ঞান না এই চোখ এবং কান খোলা রাখার মধ্যেই নিহিত রয়েছে। 4 বন্ধুর গল্প। এই গল্পটা তোমরা বাড়ি গিয়ে সব বলবে। হ্যাঁ, সব বাড়ির লোকেদের। তো 4 বন্ধু এই ভারতবর্ষ থেকে তারা গেছে কোথায় না, তারা গেছে বিদেশে বেড়াতে। কোথায় গেছে? বিদেশে বেড়াতে গেছে। এইবার সেই 4 বন্ধু ভারতবর্ষের গ্রাম থেকে গেছে, তারা তো সব বড় বড় অট্টালিকা কিছু দেখেনি। তারা ঠিক করেছে যে এই বিদেশের মাটিতে সব থেকে বড় ফ্ল্যাট বা সব থেকে বড় হোটেলে আমরা থাকবো। সেই হোটেলটা ছিল 100 তলা। কত তলা? 100 তলা। আর সব থেকে টপ ফ্লোরে আমরা রুম নেব। কেন না, ওই টপ ফ্লোর থেকে একেবারে গোটা শহরটাকে দেখা যাবে, সেই দেশের গোটা শহরটাকে দেখা যাবে, আমরা এনজয় করব। তারা ওই রুম নিয়েছে 100 তলা। একেবারে ফ্রেশ হয়ে যাওয়ার পরে তাদের মনে হয়েছে যে এবার একটু শপিং টপিং করতে হবে। তো তারা নেমে এবার মার্কেটে গেছে শপিং করতে। যেই ওরকম মার্কেটে শপিং করতে গেছে, শপিং টপিং করা হয়ে গেছে, হয়ে এসে যখন হোটেলে ফিরেছে তখন দেখছে হোটেলে কারেন্ট নেই, ইলেকট্রিসিটি অফ, লোডশেডিং হয়ে গিয়েছে। এবার লোডশেডিং হলে কি হবে রে, লিফটটা চলবে না। এইবার তাদের তো মাথায় বজ্রাঘাত, যে নিয়েছি কত তলায় ঘর, 100 তলায়, কি বন্ধ, লিফট বন্ধ। এবার উঠতে হবে কি করে, সিঁড়ি দিয়ে। এইবার তো তারা প্ল্যান করছে যে কি করে এই 100 তলা উঠবো। তা 100 তলা এরকম সিঁড়ি দিয়ে উঠতে গেলে কি হবে, কষ্ট হবে। তারা 4 বন্ধু মিলে ঠিক করলো যে দেখ, আমাদের জীবনের তো সবাই খালি কোনো না কোনো কষ্টের মুহূর্ত কেটেছে, তাহলে এই কষ্ট করেই যখন সিঁড়ি দিয়ে উঠতে হবে তখন আমরা ওই কষ্টের মুহূর্তগুলো একটু শেয়ার করতে করতে উঠি। ঠিক আছে, কষ্টের মুহূর্তগুলো শেয়ার করতে করতে তারা উঠছে। প্রথম বন্ধু শুরু করেছে, এই জানিস তো আমার জীবনের যা দুঃখ, ওই ফেসবুকে চ্যাট করতাম, তারপরে ব্লগ বলে উঠছে। এবার উঠতে 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 প্রথম বন্ধু 26-27 তলা উঠে পড়েছে। ঠিক আছে, প্রথমে ভাগ হয়েছিল কি না 25-25 করে, তাহলে 4 বন্ধুর মেকআপ হয়ে যাবে। এক একজনের এত দুঃখ, সে একদম 27-28 তলা ওখানে কমপ্লিট করে দিয়েছে। এইবার দ্বিতীয় বন্ধু শুরু করেছে, আরে তোর জীবনের কি দুঃখ রে, আমার জীবনের যদি তুই দুঃখের কথা শুনিস তাহলে তো তোরা আর কেউ এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না, বলে সে শুরু করেছে। এবার সে তার দুঃখের কথা বলছে, বলতে 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 আর চোখের জল ধরে রাখতে পারছে না, এত দুঃখ, সে একেবারে চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে। এবার সে কি করেছে, তার 50 তলা অব্দি কোটা, সে একেবারে 62 তলা চলে গিয়েছে, এত তার দুঃখের কাহিনী। এইবার তৃতীয় বন্ধু আর থাকতে পারছে না। এবার তৃতীয় বন্ধু তখন শুরু করেছে, তুই থাম, আমাকে বলার সুযোগ দে, হ্যাঁ, যে আমায় বলতে দে আমার জীবনের দুঃখটা কি, তোরা কি দুঃখ পেয়েছিস, তোর তো শুধু চোখ দিয়ে জল বেরিয়েছে, আমার দুঃখের কথা শুনলে তোদের কত যে কি হবে তোরা নিজেও জানিস না, বলে এবার সেই তৃতীয় বন্ধু শুরু করেছে তার দুঃখের কাহিনী। সেই করতে 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 সে একবার করে বলছে, কাঁদছে, সে কত রকম অঙ্গভঙ্গি করছে, করতে করতে সে একেবারে 90 তলা পার হয়ে গেছে। কত তলা অব্দি করার কথা ছিল, 75 তলা, তৃতীয় বন্ধু 75 তলা, তাহলে সে একেবারে 90 তলা পেরিয়ে গেছে। এইবার প্রথম বন্ধু সে দেখছে চতুর্থ বন্ধু চুপ করে আছে, সে তো আমাদের মতো কিছু বলছে না যে তার দুঃখের কথা। তখন সেইবার সবাই মিলে চতুর্থ বন্ধুকে চেপে ধরেছে, বলছে এই তোকে এবার তোর দুঃখের কথা শোনা। বলছে না না না, আমার কোনো দুঃখের কথা আমি বলতে চাই না, দেখ তোদের দুঃখের কথা অবধি তাও তোরা ওই সিঁড়ি দিয়ে হেঁটে উঠে আসতে পেরেছিস, আমার দুঃখের কথা শুনে তোরা এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে।
আর সিঁড়িতে উঠতে পারবি না। হ্যাঁ, বলছে না সেই সব হবে না, তুমি আমাদের তিনজনের হাড়ির খবর জানলে আর তোমারটা আমরা জানবো না, এটা তো হতে পারে না, ছাড়বো না। এই সব বাকবিতণ্ডা করতে করতে 99 তলা হয়ে গেছে। আর কত তলা বাকি আছে? 1 তলা বাকি রয়েছে। বলছে এইবার আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, তুই 1 তলার মধ্যে তোর জীবনের ঘটনা, জীবনের দুঃখের ঘটনা বল। এবার সেই চতুর্থ বন্ধু বলছে, দেখ আমাকে বলতে বলিস না, আমি যদি এক্ষুনি বলি আমার জীবনের দুঃখের ঘটনা, তোরা এখানে এক্ষুনি মূর্ছা যাবি, মানে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবি। তখন সেই চতুর্থ বন্ধুকে তো কেউ ছাড়বে না। তখন সেই চতুর্থ বন্ধু বলছে যে দেখ, তোরা তো আমাকে এই ফ্ল্যাটের ঘরের চাবিটা দিয়েছিলিস, সেই চাবিটা আমি না ভুল করে রিসেপশনে ফেলে এসেছি, চাবিটা আমি রিসেপশনে ফেলে এসেছি। তারা তো একেবারে ওই বলছে যে দুঃখের কথা আমাকে শোনাস না, মুছে যাবি। তারা তো গালে হাত দিয়ে দাপাস করে বসে পড়েছে। ঠিক আছে, এখন তোরা ভাব যে দেখ ওই চাবিটা যদি আবার 1 তলায় নিতে আসতে হয় কি অবস্থাটা হবে। হ্যাঁ, আচ্ছা, এই গল্প থেকে দেখো আমরা শিখলাম কি না, ওই চাবির ইংরেজিটা, চাবির ইংরেজি কি, তার উত্তরও কি, স্পেলিং KEY, রাইট। কিপ, K for keep, E for educating, Y for yourself। কি বললাম রে? বাংলা? ভেরি গুড, নিজেকে প্রতিনিয়ত শিক্ষিত করে তোলো। কিপ এডুকেটিং ইয়োরসেলফ, মনে থাকবে? হ্যাঁ, চাবিতে হাত দিলেই যেন এটা আমাদের মনে থাকে। KEY কি ফর্মুলা হচ্ছে কিপ এডুকেটিং ইয়োরসেলফ। আমরা প্রতিনিয়ত নিজেদেরকে শিক্ষিত করে তুলতে পারি শুধু কিসের জন্য? চোখ আর কানটি যদি আমরা খোলা রাখি, সজাগ রাখি, মনে থাকবে? ঠিক আছে, আরো অনেক কথা বলা যায় স্বামী বিবেকানন্দ সম্বন্ধে, কিন্তু আমার তো মনে হয় স্কুলেরও সময় শেষ, প্রায় 4:30 বাজতে চললো। তো আমি একটা আশা রাখবো, খুব ভালো করে তোরা বিবেকানন্দকে পড়। বিবেকানন্দকে যদি তোরা পড়িস তাহলে দেখবি যে তিনি আমাদের অদ্ভুত এক শক্তির যোগান দিচ্ছেন। যে মহারাজ বললেন না যে ওই আয়নাটা হচ্ছে ছোট, তার ক্ষমতা নেই, কিন্তু সূর্যের বিপরীতে যদি আমরা তাকে নিক্ষেপ করি, প্রতিস্থাপন করতে পারি, তাহলে তার ক্ষুদ্রতা দূরীভূত হয়ে গিয়ে আমরা সেই আয়নার মধ্যে দিয়ে তেজস্বিতার শক্তি পাই। ঠিক সেরকম ওই বৃহৎ সূর্য সম হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তার বিপরীতে যদি একবার নিজেকে নিক্ষেপ করতে পারা যায়, তাহলে বিবেকানন্দের তেজ তোমার আমার মধ্যে দিয়ে বিচ্ছুরিত হবে, এবং সেই তেজ নিয়ে তুমি আমি যেখানে বিচরণ করব, সেই তাদের মধ্যে কল্যাণ সাধিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।